তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো এবং আনন্দে আছেন। শুরু করছি ঠাকুর বাড়ির প্রেম, অবহেলা এবং প্রবঞ্চনার গল্প। আমি মৃণালিনী নই। পর্ব 13, সবাইকে অভিনন্দন। তুমি যে বললে আমি আবেগতাড়িত, যুক্তির ধার ধারি না, এ কথা ঠিক নয়। আমার আবেগ তোমাকে ঘিরে, সন্তানদের ঘিরে। ঠাকুরবাড়ির অজস্র ঝুট ঝামেলার মধ্যে আমি তোমাকে আর রথি বেলাকে ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছি। কত ঝড় ঝঞ্ঝা, কত অসহনীয় বেদনা আমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আমি বিচলিত হইনি, ভেঙে পড়িনি। ওই হৃদয় দিয়ে আঁকড়ে আছি তোমাকে। তোমার সব অবহেলাকে আমি হেলায় উড়িয়ে দিয়েছি। তোমার অতীত ও বর্তমানের জীবনচারণের প্রেক্ষাপটে বিচার করে দেখো আমার কথাগুলো ঠিক কিনা। আমি চুপ মেরে গেলাম। রবিবাবু চুপসে গেল। সে বেলা, রবিবাবু আর অনুষ্ঠানে গেল না। শান্ত গলায় বলল, তুমি রথিবেলাকে সাজিয়ে দাও, তাদের নিয়ে আমি গড়ের মাঠে যাব। কোচোয়ানকে বলি গাড়ি প্রস্তুত করতে, বলেই নিচে নেমে গিয়েছিল রবিবাবু সেদিন। 9 বছরের মধ্যে রবিবাবু ইন্দিরাকে অনেক অনেক চিঠি লিখেছে। এসবের উত্তরে সে কতটি চিঠি রবিবাবুকে লিখেছে তার সংখ্যা আমার জানা নেই। তবে এ সংখ্যা নেহাত কম হবে বলে আমার মনে হয় না। তাদের দুজনের ওপর তখন চিঠি লেখার ভূত চেপে বসেছিল। ইন্দিরাকে লেখা রবিবাবুর চিঠিগুলোতে কত কিছু যে ফুটে উঠেছে, সাহিত্য, সংস্কৃতি, প্রকৃতি, মানব জীবন, জমিদারির কথার পাশাপাশি কত কি। এসব চিঠিতে আরেকটা জিনিস ধরা আছে, তার রবিবাবুর উন্মুক্ত হৃদয়। তার চিঠিতে লেখা আছে আমাকে নিয়ে তার অতৃপ্ত কথা, আছে ইন্দিরার মতো, কাদম্বরী বৌঠানের মতো, লুসি স্কটের মতো একজন নারীকে জীবনসঙ্গিনী হিসেবে না পাওয়ার হাহাকারের কথা। চিঠি আমাকেও লিখত রবিবাবু, তবে সেসব চিঠি কেজো কথায় ভরা। কিছু কিছু চিঠিতে যে আবেগ ছিল না এমন নয়। বিদেশ থেকে লেখা চিঠিতে আমার জন্য তার ব্যাকুলতা স্পষ্ট। আদর জানাচ্ছে আমাকে, হামি পাঠাচ্ছে ছেলেমেয়েদের জন্য। চিঠির একটা টুকরো অংশ এরকমের, রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে জোড়াসাঁকোয় গেছে। একটা বড় খাটে একাধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলা খোকা শুয়ে। আমি তোমাকে একটু আধটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রি শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞেস করব তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা। আবেগে ভরপুর এ চিঠি। যে কোনো স্ত্রী এরকম চিঠি পেয়ে খুশিতে ডগমগ হবে, আমারও হওয়া উচিত, কিন্তু আমি হতে পারিনি। চিঠির কথাগুলোকে একটু খেয়াল করলে বোঝা যাবে রবিবাবু এখানে শরীরে মগ্ন, তার মন বা আত্মা ছুটে এসেছে আমার সান্নিধ্য কামনায়। এ স্বাভাবিক, একজন স্বামী তার তরুণী স্ত্রীকে দীর্ঘদিন কাছে না পেলে এরকম ভাবতেই পারে। কিন্তু একজন স্বামী স্ত্রীকে যখন আদর করার সুযোগ পেল, সময় অনুকূল, বিশাল খাট, দীর্ঘদিনের বুভুক্ষা, তাহলে আদরের পরিমাণটা একটু আধটু কেন, পূর্ণতায় ভরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা কেন রবিবাবু প্রকাশ করল না ওই চিঠিতে? আমার জন্য সে তার ভালোবাসার ওইটুকু আধটুকু তুলে রেখেছে। তার ভালোবাসার ভাণ্ডার যে অন্যের জন্য অবারিত। রবিবাবু ছিল স্বপ্নের কারিগর। কল্পলোকে স্বপ্ন দিয়ে বাস্তবকে মাঝে মধ্যে আবৃত করে ফেলত সে, যা কখনো হবার নয়। তারই স্বপ্নজাল বিস্তার করত আমার সামনে। আরেকটা চিঠির কথা বলি। সেবার সে জাহাজে করে গ্রিসের পাশ দিয়ে যাচ্ছেন। দুধারে প্রকৃতি দেখতে দেখতে সে আমাকে লিখল, বড় মনোমুগ্ধকর এদেশের প্রকৃতি, সমুদ্র উপকূল, পাহাড়ের ওপর সুশোভিত বাড়িঘর। চিঠিতে সে আরও জিজ্ঞেস করলো, এগুলো দেখার লোভ হচ্ছে কি না আমার? বলল, আমি তোমাকে বিদেশে নিয়ে আসব, এই লোভা পথ দিয়ে আসতে হবে তোমাকে, যে স্থানে স্বপ্নজগতের মতো অধরা, সে স্থান তোমাকে স্পর্শের সীমানায় চলে আসবে তখন। এ শুধু স্বপ্নময় বাতুলতা,
কারণ এ স্বপ্নের বাস্তবায়ন কখনো সম্ভব নয়। আমি তখন 2 সন্তানের জননী, তৃতীয় সন্তান আশি আশি করছে। সংসারের নানা বেড়াজাল ছিন্ন করে আমাকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যেমন জানি, রবিবাবুও জানে। তারপরও সে এরকম স্বপ্ন বিভোরতার কথা সাজিয়ে গুছিয়ে আমাকে লিখেছে। ওই যে বললাম, রবিবাবু স্বপ্নের কারিগর। স্ত্রীর কাছে স্বপ্ন বিলাতে দোষ কি? বাস্তবায়ন দূরে থাক না। পাশাপাশি আরেকটা চিঠি লেখা কথা বলি, তবে সেটা আমাকে লেখা নয়, ইন্দিরাকে লেখা। আমাকে লেখা চিঠিটির 5 বছর পর লেখা। কবি তখন শিলাইদহে, জমিদারি দেখাশোনার প্রয়োজনে দীর্ঘদিন সেখানে থাকতে হচ্ছে তাকে। শরৎকালে লেখা চিঠি। চিঠিটির কিছু অংশ এরকম: সমস্ত আকাশ যেন হৃদয়পুঞ্জের মতো আমাকে বেষ্টনী করে ধরে রেখেছে। আশ্চর্য এই যে, পরশু আমার এখানে যখন জনসমাগম হবে, এরা যেন আর থাকবে না। মানুষ এলে যেন প্রকৃতির মধ্যে আর প্রকৃতির স্থান থাকে না। সেবার কলকাতা থেকে আমাদের সন্তানরা আর আমি গিয়েছিলাম শিলাইদহে। জনসমাগমের মুখ্য উপাদান আমি রবিবাবুর ঘরণী, সন্তান নয়, স্ত্রী নয়, আমরা হয়ে গেলাম জনগণ। ব্যাকরণগত অর্থে রবিবাবুর এই শব্দটিতে কোনো ভুল নেই, কিন্তু হৃদয়গত ও সম্পর্কের তুল্যমূল্যে শব্দটি আপত্তিকর নয় কি? স্ত্রীর সন্তানরা বহুদিন পর দীর্ঘদিনের জন্য থাকতে এলে বাৎসল্যপ্রবণ যে কোনো পিতা উৎফুল্ল হবে। স্ত্রীর সান্নিধ্য আকাঙ্ক্ষিত যে কোনো স্বামী শিহরিত হবে। এটাই কোনো পুরুষের সহজাত স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু রবিবাবুর ক্ষেত্রে তা হয়নি। পরমাত্মীয়ের সান্নিধ্যের চেয়ে তার কাছে আকাশ বড়, প্রকৃতি আকর্ষণীয়। শিলাইদহে আমরা যাই, এটা রবিবাবু মন থেকে গ্রহণ করতে পারেনি। ওই সময় আমরা যেন তার কাছে অনাগ্রহী, অসহনীয়। শিলাইদহে সে একলা থাকতে পছন্দ করে, জানালার ধারে লম্বা কেদারায় আবিষ্ট চিত্তে বসে থাকতে পছন্দ করে। এমনকি দিবা স্বপ্ন দেখতেও পছন্দ করেছে। শুধু তার পছন্দ হচ্ছে না আমাদের আগমন। আমরা যেন তার নিরলস জীবনযাপনের প্রকৃতি লগ্নতার বিঘ্ন সৃষ্টিকারী। এই চিঠি পড়ে আমার মানসিক অবস্থা কি দাঁড়াতে পারে? যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি, আমার জীবনের সবচাইতে বড় মহার্ঘ বলে মেনেছি, সেবা দিয়ে দেহ দিয়ে যার মনোরঞ্জনের জন্য অবরিত চেষ্টা করে গেছি, সেই রবিবাবু যখন লেখে, প্রকৃতির মধ্যে ডুবে থেকে আমি অমুকের বাবা অমুকের স্বামী হতে ক্লান্ত বোধ করি, তখন আমার মন কেমন লাগে? কয়েক বছর আগে এই রবিবাবুই তো আমাকে বিদেশ থেকে লিখেছে ঘরে ফেরার জন্য তার মন ছটফট করার কথা। আর ঘর যখন তার কাছে এলো, তখন রবিবাবুর কাছে আমরা হয়ে গেলাম নির্জনতা বিঘ্ন সৃষ্টিকারী। আমার স্বামীর ভাবনাগুলো বৈপরীত্যে ভরা। কিছুদিন আগের ভাবনার সঙ্গে শিলাইদহের ভাবনাগুলো দ্বন্দ্বমুখর। রবিবাবুর কোনো বার্তাটি যে বেশি সত্য আর তা আজও আমি বুঝে উঠতে পারলাম না। ইন্দিরাকে লেখা রবিবাবুর সকল চিঠি আমার পড়তে পারার কথা নয়। কিছু কিছু চিঠি আমি পড়ার সুযোগ পেয়েছি। এই চিঠিগুলো অর্ধেক লেখার পর রবিবাবু ফেলে রাখত। সময়ের অভাবে সম্পূর্ণ লিখতে পারত না, পরে শেষ করত। এমন সব চিঠি পড়তাম আমি। চিঠির পুরো অংশ লেখার পরও চিঠিগুলো টেবিলে কিছু সময়ের জন্য ফেলে রাখত রবিবাবু। লেখালেখির ক্ষেত্রে বড় খুঁতখুঁতে ছিল সে। একবার লেখার পর দ্বিতীয় তৃতীয়বারও পড়ত চিঠিগুলো। তখন শব্দ বদলাতো, বাক্যও বদলাতো। এই সুযোগে আমি পড়ে নিতাম অসমাপ্ত ও সমাপ্ত চিঠিগুলো। এখন নৈতিকতার প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়। অন্যের চিঠি অনুমতি ছাড়া আমার পড়া উচিত হয়েছে কিনা? রবিবাবু আমার কাছে কি দূরবর্তী কেউ, অন্যজন? রবিবাবু তো আমার স্বামী, পরমাত্মীয়। তার আর আমার মধ্যে তো কোনো ফারাক নেই। সুতরাং সর্বদা আমার মনে হয়েছে তার লেখা চিঠি পড়া কোনো অন্যায়ের নয়, অশোভনও নয়। প্রবৃত্তি শব্দের অর্থ স্পৃহা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিরুচি, এসব সবগুলোই সদর্থক। কিন্তু প্রবৃত্তি শব্দের সঙ্গে আরেকটি অর্থ জড়িয়ে আছে, তা হলো ইন্দ্রিয় সেবার পথ। আত্মপক্ষ সমর্থনের জন্য রবিবাবু প্রবৃত্তি প্রশংসা করেছে। বলেছে মানুষ লোহার কল নয়,
মানুষ রক্ত মাংসের তৈরি, প্রবৃত্তি তাড়িত হওয়া তেমন কোনো দোষের নয়। মানুষের মন বড় বিচিত্র, বহু বিচিত্র পথগামী সে। আর তার চারিদিকে যদি সহজলভ্য বস্তু নিচয় ছড়িয়ে থাকে, তাহলে তো মানুষের মন হেলবেই। এই বস্তু নিচয়ে যে কি তা সহজে অনুমেয়। প্রবৃত্তির দাহ ও তার চরিতার্থতার সমর্থনে রবিবাবু ইন্দিরাকে এমন কথা লিখে গেছে যা মুদ্রণযোগ্যতা হারিয়েছে। মুদ্রণ অযোগ্য শব্দাবলী দিয়ে ভ্রাতুষ্পুত্রীকে চিঠি লেখা যায় কিনা তা প্রশ্নযোগ্য। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বড় খাটটি আমার প্রধান আশ্রয়। সন্তান ধারণ ও প্রতিপালনের সকল দায় আমার। আমি বাইরের অন্তরের নই, আমি ব্যবহারের তুলে রাখার নই। রবিবাবুর কাছে আমি এতটাই সাধারণ যে আমার কাছে তার মনের যত ভাবনা চিন্তা আকুলতা প্রকাশ করা যায় না। তার মনের নিভৃত অন্তরের বাসিন্দা অন্তত আমি নই, অন্য কেউ। নিজের অন্তরের কথাগুলো অকুণ্ঠভাবে ব্যক্ত করার মানুষ হিসেবে রবিবাবু কখনো আমাকে বেছে নেয়নি। আমাকে লেখা আমার স্বামীর চিঠিগুলো পরম যত্ন করে সঞ্চিত রাখতাম। তার লেখা 36টি চিঠি আমার কাছে আছে। প্রায় 20 বছরের দাম্পত্য জীবনে আমিও তাকে কম চিঠি লিখিনি, কিন্তু আমার চিঠিগুলো তার সঞ্চয়ে নেই। আমার চিঠিগুলো যে সে যত্ন করে রক্ষা করেনি তা একদিন তাকে জিজ্ঞেস করেই জেনেছি। একদিন আমি তোরঙ্গ পরিষ্কার করেছিলাম। কি করে যেন একটা তেলাপোকা তোরঙ্গে ঢুকে পড়েছিল। সারা তোরঙ্গে তেলাপোকার নাদি পরিষ্কার করতে গিয়ে রবিবাবুর লেখা চিঠিগুলো নেড়ে ঝেড়ে পড়েছিলাম। আমার মূল্যবান দ্রব্যাদি ওই তোরঙ্গেই রাখি। দুপুরে খাটে শুয়ে ভাত ঘুম দিচ্ছিল রবিবাবু। তোরঙ্গের ক্যাতকোত আওয়াজে তার ঘুম ভেঙে গিয়েছিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল সে। আমি হঠাৎ চিঠির তোড়াটি তুলে তাকে জিজ্ঞেস করেছিলাম, এগুলো কার চিঠি বলো তো? রবিবাবু ঘুম ঝরানো কণ্ঠে জিজ্ঞেস করেছিল, কার? তোমার? তোমারই লেখা চিঠিগুলো আমি পরম যত্নে তোরঙ্গে তুলে রেখেছি। আমার লেখা চিঠিগুলো তোমার কাছে আছে তো? রবিবাবু আমার কথার কোনো জবাব দিল না। আমার দিকে পেছন ফিরে কোলবালিশটি নিজের দিকে টেনে নিল। আমি আবার জিজ্ঞেস করলাম, কই, কিছু বললে না যে? এবার রবিবাবু অলস গলায় বলল, কি বলবো? রবিবাবু সাধারণত এই ধরনের প্রশ্নে হ্যাঁ বা না একটা জবাব দেয়। আমার চিঠিগুলো সে সঞ্চয় করে রেখেছে কিনা এ প্রশ্নের উত্তর তো সোজা, হ্যাঁ রেখেছি। তার চিঠি আমার কাছে যেমন মহাজ্ঞ, তেমনি আমার চিঠিও তো তার কাছে মূল্যবান হওয়া উচিত। কিন্তু সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যেতে চাইছে কেন? আমার মধ্যে রাগ চেপে বসলো। আমি বললাম, কি বলবে না? তুমি কি আমার প্রশ্ন শুনতে পাওনি? যদি না পেয়ে থাকো আবার বলছি, তোমায় লেখা আমার চিঠিগুলো কি তুমি রক্ষা করেছ? এবার স্পষ্ট গলায় রবিবাবু বলল, না। মানে চিঠিগুলো তোমার কাছে নেই, হারিয়ে গেছে? আমি স্তম্ভিত গলায় বললাম। রবিবাবু শোয়া থেকে উঠে বসলো। জোড়াসনে বসে আমার দিকে তাকিয়ে বলল, দেখো, জমিদারি, লেখা ঝোঁকা, সভা সমিতি এসব নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে হয় আমাকে। তোমার চিঠিগুলো যত্ন করে রাখার সময় করে উঠতে পারিনি। আছে বোধ হয় এধারে ওধারে কোথাও। রবিবাবুর কণ্ঠই বলে দিচ্ছে আমার চিঠিগুলোর মূল্য তার কাছে নিতান্ত কানাকড়িও সম্মান নেই। মূল্যহীন চিঠিগুলো মূল্যবান রবীন্দ্রনাথ গচ্ছিত করে রাখার তাগিদ বোধ করেনি। আমি দুঃখিত কণ্ঠে বললাম, এধারে ওধারে কোথাও নেই? তোমার চোখমুখী বলে দিচ্ছে চিঠিগুলো তোমার কাছে মূল্যহীন। বাজারের ঠোঙা যেমন, এগুলোর দামও তোমার কাছে তাই। একবার পরে অবহেলায় ফেলে দিয়েছ এগুলো। রবিবাবু বলল, আহা, রেগে যাচ্ছ কেন? চিঠির চেয়ে চিঠি লেখকের মূল্য বেশি। সেই চিঠি লেখকই যখন তোমার সম্মুখে, তোমার স্পর্শের মধ্যে, তখন চিঠির চেয়ে চিঠিদাতাই তোমার কাছে মূল্যবান নয় কি? বাহ, চমৎকার যুক্তি তোমার। এ যুক্তি আমার সামনে খাড়া করে তোমার কাছে আমার মূল্যহীনতাকে এড়িয়ে যেতে পারবে না। কত কিছু তোমার সংগ্রহে আছে, নানা জনের চিঠিপত্র, ছেঁড়া টুকরো কাগজ, পরিত্যক্ত পাণ্ডুলিপি। এমনকি তোমার ড্রয়ারে সেদিন তোমার
প্রথম রেল ভ্রমণের টিকিটটি পর্যন্ত দেখতে পেলাম। তোমার সঞ্চয়ে শুধু জায়গা পায়নি আমার চিঠিগুলো। কি চমৎকার না? রবিবাবু বলল, মনকে ওভাবে পীড়িত করছো কেন? মনকে যথেচ্ছা খুঁতখুত করতে দিলেই সে আপনাকে আপনি ক্ষতবিক্ষত করবে। এই স্বেচ্ছাকৃত দুঃখ তুমি বহন করো না। আমার চিঠিগুলোকে তুমি যথেচ্ছ স্বাধীনতা দিয়েছ যেখানে সেখানে ঘুরে বেড়াবার। ব্যাপারটি কি আপনাকে আপনি ক্ষতবিক্ষত করার মতো নয়? আমি রবিবাবুর মতন করে রহস্যভরা উত্তর দিলাম। রবিবাবু কিছুক্ষণ আমার দিকে নিষ্পলক তাকিয়ে থাকলো। আমি নিশ্চিত জানি সে ভাবছে আমার সান্ত্বনা বাক্যের কি উত্তর দিল মৃণালিনী। আমার অবহেলাকে এরকমভাবে আক্রমণ করলো আমার স্ত্রী। কিছুক্ষণ পর সে কিছু বলতে চাইল। আমি ডান হাতটা তুলে তাকে থামিয়ে দিলাম। বললাম, তুমি সারা জীবন আমার বিরুদ্ধে অভিযোগ করে গেছো। আমি তোমাকে বেশি বেশি চিঠি লিখি না। আজ আমি স্বীকার করছি, হ্যাঁ, আমি তোমাকে তেমন করে চিঠি লিখি না, কারণ আমাকে লেখা তোমার চিঠিগুলো কেজো কথায় ভর্তি। এই কেজো কথার উত্তর তো কেজো কথায় হবে। কি বলো? তুমি চিঠিতে সংসারের প্রয়োজনীয় সংবাদাদি জানাবার জন্য ব্যস্ত হও। পত্রোত্তরে আমি সেই জিজ্ঞাসার উত্তর দিই, কই কোনো দিন ইন্দিরার মতো চিঠি লেখনি তো আমাকে। যাই হোক, এখন আমার মনে হচ্ছে আমার চিঠিগুলো তোমার কাছে ক্ষণিক প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়। রবিবাবু আস্তে করে বিছানা থেকে নেমে শৌচাগারের দিকে এগিয়ে গেল। আমার কথার কোনো জবাব দিল না। কেন সে জানি না। রবিবাবুকে চিঠি লেখার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অনাগ্রহ ছিল না কোনো দিন। হরেক রকম ঝুট ঝামেলার অন্দরমহলে কত কুটিলতা, কত জটিলতা, সব সময়ে চোখ কান খোলা রেখে সংসারের দেখভাল করতে যেতে হয় আমাকে। কি করে কি যেন এক সময় এত বড় ঠাকুরবাড়ির অন্দরমহলের সকল দায়ভার আমার ঘাড়ে এসে পড়ল। এ বাড়িতে বউ তো ছিলেন অনেক। অন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না শ্বশুর ঠাকুর, বা অন্য কোনো বউ অন্দরমহলের দায়িত্ব নিতে রাজি হলেন না। শেষ পর্যন্ত আমার উপরই চেপে বসলো সংসারের জগদ্দল পাথর। এই পাথরকে আমি বোঝা মনে করিনি। ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংসারের সকল দিকে আমাকে নজর রাখতে হয়েছে। রান্নাঘরের কাজকর্ম থেকে দাসদাসীদের ঝগড়াঝাটি মেটানোর মতো কাজগুলো আমাকে করতে হতো। সকাল থেকেই গলদঘর্ম অবস্থা শুরু হতো আমার। মাঝখানে সন্তানদের স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, স্কুলে পাঠানো, এসব তো ছিলই। গভীর রাতে যখন বিছানার কাছে আসতাম তখন চিঠি লেখার মন মানসিকতা থাকতো না আমার। স্বামীকে যে শান্ত মনে চিঠি লিখব সে সময়টুকু বের করা আমার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে থাকতো। কাল লিখব বলে মনকে বুঝ দিয়ে শান্ত দেহে বিছানায় গড়িয়ে পড়তাম। পরের দিন সেরকম অবসর আর আমার হাতে ধরা দিত না। আর যদি হাতে সময় থাকতো তাহলেও রবিবাবুকে চিঠি লিখবই বা কেন? রবিবাবুর কাছে তো আমার চিঠির কোনো দামই নাই। সেদিন তার টেবিলে স্তূপীকৃত চিঠিপত্রের বান্ডিলের মধ্যে বেলার একটা চিঠি দেখলাম। 5 বছরের বেলা বাবাকে লিখেছে, সত্যদাদা আজ কাশী যাচ্ছেন, সেই জন্য নরু বৌঠানের জন্য মিষ্টি তৈরি হচ্ছে। মাও সেই সঙ্গে আমাদের আর নাটোরের মহারাজকেও কিছু খাবার নিজের হাতে করে পাঠাচ্ছেন। তাই আজ বড় ব্যস্ত আছেন বলে তোমাকে লিখতে পারলেন না। আমাকে বললেন লিখতে। ছোট্ট চিঠি, 5 বছরের বালিকার, কেজো কথায় ভর্তি। এই চিঠিতে তেমন কোনো দামি সংবাদ নেই, কিন্তু সেই চিরকুটটিও রবিবাবু পরম যত্নে রক্ষা করে চলেছে। বালিকা কন্যার চিঠিপত্র রবিবাবুর অবহেলা পায়নি, যত অবহেলা শুধু আমার চিঠির প্রতি। পুরো দাম্পত্য জীবনে রবিবাবু আমাকে যতগুলো চিঠি লিখেছে তাতে আমার প্রতি তার সম্বোধনটি বিচিত্রতায় ভরা। তাই ভাই ছোট বউ, ভাই ছোট গিন্নি, ভাই ছুটি, এসবের একটি দিয়ে চিঠি শুরু করতো সে। ভাই ছুটি সম্বোধনটি বেশি। ভাই লেখাটা রবীন্দ্র পরিবারের একটা রেওয়াজ, কিন্তু ছুটি ছুটি শব্দটি কেন রবিবাবু আমাকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করত কে জানে। আমি এই পরিবারের
পুত্রবধূদের মধ্যে সবচাইতে ছোট ছিলাম বলেই কি আমায় এই সম্বোধন? তাহলে দ্বিজেন দাদার স্ত্রী সর্বসুন্দরীকে ভাই বড় বলে সম্বোধন করা উচিত ছিল। কিন্তু সর্বসুন্দরীকে তো তার স্বামী দ্বিজেন দাদা ওই নামে সম্বোধন করতেন না। ছোট শব্দ থেকে কিছু ছুটি হয়েছে। ছোট থেকে তো ছোট হওয়াই স্বাভাবিক। কিন্তু ছোটু নামে সম্বোধন না করে রবিবাবু আমাকে ছুটি নামে সম্বোধন করত। ছুটি শব্দের অনেক অর্থের মধ্যে একটি হচ্ছে চিরবিদায়। রবিবাবু কি আমাকে তার জীবন থেকে চিরবিদায় জানিয়ে রেখেছিল? নইলে ছুটি কেন? এসব এলোমেলো ভাবনা আমাকে মাঝে মধ্যে আষ্টে পিষ্টে চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসে তখন। নানা রকম চিন্তা আমাকে কুরে কুরে খায়। ওই যে বিয়ের প্রথম রাতে রবিবাবু আমার নাম পাল্টে দিল, সে নামে সম্বোধন করে তো আমাকে কোনো দিন একটি চিঠিও লিখল না। কেন লিখল না? ওই নাম যদি শোভন হয়, ওই নাম যদি রবিবাবু তার বউয়ের জন্য যথোপযুক্ত মনে করে থাকে, মনে যে করেছে সেটা তো রবিবাবু অস্বীকার করতে পারবে না। তাহলে চিঠিতে কেন কোনো দিন ওই নামটি ব্যবহার করলো না? সাজাদপুর থেকে আমাকে লেখা চিঠিটার কথাই বলি। ওটাতে সে গাল দিয়ে শুরু করে আমাকে, জানাচ্ছে যেমন গাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে উপস্থিত। দায়িত্ব সম্পাদনে আমার কি কি অবহেলা লক্ষ্য করেছে রবিবাবু তারই ফিরিস্তিতে ভরা চিঠিটা। যশোরের মেয়ে আমি, রবিবাবুরা কলকাতার অধিবাসীরা পূর্ববঙ্গে মানুষদের অত্যন্ত অবহেলার চোখে দেখে থাকে। বলে বাঙ্গাল, নিন্দার্থে ব্যবহার করে তারা শব্দটি। রবিবাবু সেই নিন্দার্থেই বাঙ্গাল শব্দটি ব্যবহার করেছে চিঠিতে। আমাকে জড়িয়ে রথিকেও খোঁটা দিতে ছাড়েনি। লিখেছে, ছি ছি, ছেলেটাকে পর্যন্ত বাঙ্গাল করে তুললে গো। মানে তুমি তো বাঙালি, তোমার মতো বাঙ্গালের হাতে পড়ে আমার ছেলেটাও বাঙ্গাল হয়ে উঠল। অভব্য অশিক্ষিত অর্থে রবিবাবু বাঙ্গাল শব্দটি লিখেছে কি তার চিঠিতে। সংসারের আয় ব্যয়ের ক্ষেত্রে রবিবাবু বেশ হুঁশিয়ার ছিল। কি করে 2-4-10 টাকা তার ভাড়া ব্যয় আসবে এ নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিল না। উপার্জনের নানা পন্থা উদ্ভাবনের চেষ্টা করে যেত সে। সকালে উঠে বই লিখতে বসত, সেই বই বিক্রির নানা উপায় খুঁজত সে। সংসারে 2-4 টাকা বেশি খরচ হলে খেপে যেত। আসলে বৃহৎ সংসার, নানা চাহিদা তার। কত ঘুপচি পথে যে টাকা খরচ হয়ে যায়, এই টাকা খরচের জন্য তো আমি দায়ী নয়। কিন্তু রবিবাবু ব্যয়কে মনে করত অপব্যয়। ব্যয়ের সকল দায় সে আমার উপর চাপাতো। এর জন্য আমাকে মন্দ কথা লিখতেও দ্বিধা করতো না। ওই চিঠিতে রবিবাবু আমাকে লিখেছে, তোমরা তো কেবল খরচ করতে জানো, 1 পয়সা ঘরে আনতে পারো না। শুধু তাই নয়, রবিবাবুর বদ্ধমূল ধারণা আমি তার চেয়ে বেলার অধিকে কম ভালোবাসি, কম যত্ন করি। বিয়ের 6 বছর পরে লেখা চিঠিটা, সাজাদপুর থেকে। বেলার বয়স তখন 3 বছর 3 মাস আর রথির 1 বছর 2 মাস। এরকম সময়ে একজন স্বামীর সঙ্গে তার সন্তানবতী স্ত্রীর মধুরময় সম্পর্ক গাঢ়তর হবার কথা। কিন্তু রবিবাবুর পক্ষ থেকে তা হয়নি। যদি হয়ে থাকে তাহলে এই রকম মর্মবেদনাদায়ক চিঠি কেন? এইভাবে লেখা এটাই তার শেষ চিঠি নয়। আমার সঞ্চয়ে তার গালমন্দে ভরা আরও চিঠি আছে। রবিবাবু যখন দূর দেশে থাকতো আমার চিঠির জন্য অস্থির হয়ে পড়ত। সেও চিঠি লিখত প্রচুর আমাকে। একদিনে 3-3টে চিঠি লিখেছে, এমন নজিরও আছে। প্রতিটি চিঠির উত্তর চাইতো সে। সপ্তাহে অন্তত 2টো চিঠি কামনা করত। চিঠি না পেয়ে অভিমানে এত ক্ষুব্ধ হয়ে উঠত যে আমাকে অকৃতজ্ঞ সম্বোধন করতেও দ্বিধা করতো না। কিন্তু রবিবাবুকে আমি বোঝাতে পারি না কি যন্ত্রণার মধ্যে আমার দিন যাপন, কীরকম কর্মব্যস্ততার মধ্যে যে আমার প্রতিটি পল, মুহূর্ত, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ কাটে, সেটা তাকে দিব্যি কেটেও বোঝাতে পারি না। অকৃতজ্ঞ মানে যে উপকারীর উপকার স্বীকার করে না। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া শেষে রবিবাবু আমাকে এই বিশেষণে বিষায়িত করতে পারে না, কিন্তু সে করেছে। ক্ষুব্ধ কলমে রবিবাবু লিখেছে, অনেকগুলো চিঠি লেখার পরও তোমার মধ্যেও কৃতজ্ঞতার সঞ্চার হয় না। আমি যে তার প্রতি
কত কৃতজ্ঞ তাকে স্বামী হিসেবে পেয়ে আমি যে কি গভীর আনন্দে মগ্ন, অন্য কেউ না বুঝুক। রবিবাবুর তো তা টের পাওয়ার কথা। মস্ত বড় কবি সে, বঙ্গদর্শনের সম্পাদক, ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষ, সর্বোপরি তার পাঁচটি সন্তানের জনক। এসব কিছু আমি ভুলি কী করে? একজন অখ্যাত গৃহবধূর স্বামী, জগদ্বিখ্যাত, স্বনামে প্রসিদ্ধি স্বামীর প্রতি আমার মতো একজন সাধারণ নারী অকৃতজ্ঞ হবে কি করে? আমি তো পতিদেবতা হিসেবে আমার হৃদয়াসনে রবিবাবুকে স্থান দিয়েছি। যেদিন ঠাকুরবাড়িতে কনিষ্ঠ পুত্রবধূ হিসেবে এসেছিলাম সেদিন থেকে কিন্তু আমার চেয়ে ১৩ বছরের বড় যুবা পুরুষটিকে আমার মতো ৯ বছর ৯ মাসের ক্ষুদে বালিকাকে অন্তরঙ্গ বন্ধু বা সখারূপে গ্রহণ করেছিল। বিয়ের মন্ত্র পড়ে কুমারী ভবতারিণী রায়চৌধুরী পদবী ও নানা নাম পাল্টে শ্রীমতী মৃণালিনী ঠাকুর হয়েছিলাম, কিন্তু মনের দিক থেকে কি রবিবাবু আমাকে তার মনের মানুষ হিসেবে গ্রহণ করেছিল? করেনি। তারও কারণ আছে। আমাদের উভয়ের মধ্যে শিক্ষা, মানের, সংস্কৃতিগত বিরাট ফারাক ছিল। জীবনের প্রথম থেকে শেষ অবধি এই ফারাকটি ক্রমশ বিশাল হয়েছে। নানা মানুষের সঙ্গে মিশে, দেশি বিদেশি অনেক বইপত্র পড়ে, বহুবার বিদেশ ভ্রমণ করে রবিবাবুর ভিতরের আলোটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। সে রূপান্তরিত হয়েছে যথার্থ আধুনিক মানুষে। কিন্তু আমার ভেতরটা রবিবাবুর মতন করে আলোকিত হবার সুযোগ পায়নি। বিয়ের পরপরই তো অন্তর্মহলে আমার স্থান নির্ধারিত হয়েছে। বিশাল পরিবারের সকল দায়ভার ধীরে ধীরে আমার ঘাড়ের ওপর চেপে বসেছে। তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে কখনো বা একই বছরের আমাকে পাঁচটি সন্তান প্রসব করতে হয়েছে। তাদের বড় করে তোলার সকল দায় আমাকেই নিতে হয়েছে। এইরকম চক্রবুহের মধ্যে জীবনযাপন করে আমার বইটি পড়ার মতো সংস্কৃত চর্চার তেমন সুযোগ কোথায়? আর বইয়ের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পেলাম কোথায়? যেখানে জ্ঞানদা বৌদি বা নতুন বৌঠানের মেলা বইপত্র পড়ে বা অন্য শিক্ষিত মানুষজনের সঙ্গে মেলামেশা করে নিজেদের গড়ে পিঠে নিতে পেরেছিলেন, সে সুযোগ আমি তো পাইনি। তাছাড়া বিদেশ ভ্রমণের সুযোগও তো আমার জীবনে হয়ে ওঠেনি। আমার ভ্রমণ তো সাজাদপুর, শিলাইদহ, নিদেনপক্ষে, শান্তিনিকেতন পর্যন্ত। বিদেশ ভ্রমণে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, মনের জগৎ বৃহৎ থেকে বৃহত্তর হয়, কিন্তু আমার বিদেশ ভ্রমণের ভাগ্য হয়ে ওঠেনি। অন্তত রবিবাবু সেই সুযোগ তৈরি করে দেয়নি। বিয়ের পর কতবারই তো সে বিদেশ ভ্রমণ করেছে, আমাকে তো সে কখনো তার সঙ্গী করবার ব্যবস্থা নেয়নি। যদিও বিয়ের প্রথম দিকে সে নানাভাবে বিদেশ ভ্রমণের জন্য আমাকে প্রলুব্ধ করেছে, তার সাক্ষ্য আমার কাছে আছে। তার চিঠিগুলি এই সাক্ষ্যের পক্ষে প্রমাণ। আমাদের উভয়ের মধ্যে বয়সের বিরাট তফাৎ ছিল। এই পার্থক্যটা আমার আর রবিবাবুর মধ্যে ব্যবধান সৃষ্টি করেছিল। 18 বছরের মেয়ে আর 24 বছরের যুবকের মধ্যে মানসিক ব্যবধান যতটুকু না, তার চেয়ে ব্যবধান অনেক বেশি 10 ও 23 বছরের স্ত্রী ও স্বামীর মধ্যে। 10 বছরের বালিকা বন্ধু হিসেবে চাইবে 10 বা 12 বছরের বালককে। 23 বছরের যুবককে 10 বছরের বালিকার পক্ষে বন্ধু হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরও 13 বছরের বয়োজ্যেষ্ঠ স্বামীকে বন্ধু হিসেবে, স্বামী হিসেবে মেনে নেওয়ার বা মানিয়ে নেওয়ার বিপুল প্রচেষ্টা ছিল আমার। রবিবাবুর পক্ষ থেকে এই প্রচেষ্টার যথেষ্ট খামতি ছিল। বিয়ের পর ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে কাউকে আমি একান্ত বন্ধু হিসেবে পাইনি। জ্ঞানদা বৌদির কথা এখানে এসে যেতে পারে। আমি আগেই বলেছি, বিয়ের পর জ্ঞানদা বৌদি প্রধানত আমাকে শিক্ষিত মানে এই বাড়ির উপযুক্ত বউ হিসেবে গড়ে তোলবার দায়িত্ব নিয়েছিল। আমার জীবনে তার ভূমিকা ছিল শিক্ষকের, বন্ধুর নয়। তার হাব ভাব চলন বলনের মধ্যে এক ধরনের অভিভাবকত্ব ছিল। খবরদারি করার ব্যাপারটি তার রক্তে মিশেছিল। অভিভাবকরা যেমনটি করে, জ্ঞানদা বৌদিও তাই করতেন। জ্ঞানদা বৌদি আমার অভিভাবকই থেকে গেছেন, বন্ধু হতে পারেননি।